সময় নষ্ট হয়, খরচ বেড়ে যায়। তো এগুলো আমাদের দেশে হয়েছে, অনেক অনেক প্রকল্প, ছোট ছোট প্রকল্প আমরা নিয়েছি যেগুলো ব্যবস্থাপনার দিক থেকে এখন যেটা আমরা গুরুত্ব দিচ্ছি, মানে ব্যবস্থাপনা উন্নতি করতে হলে এত সংখ্যক প্রকল্প না রেখে বড় রকমের যেগুলো অর্থনীতিকে দ্রুত রূপান্তর ঘটায় সেই ধরনের বড় বড় প্রকল্পের উপর এখন আমরা জোর দিচ্ছি এবং বাস্তবায়নের অভিজ্ঞতা আমাদের এখন হয়েছে। অনেক নতুন নতুন প্রকল্প আমরা হাতে, মানে নতুন ধরনের, যা অতীতে বাংলাদেশে অভিজ্ঞতা ছিল না। পদ্মা ব্রিজ ধরুন, মেট্রো রেল যেটা বলেন, আকাশ রেল, তো এগুলো অভিজ্ঞতা আমাদের ছিল না। কিন্তু গত 5 বছরে, মানে এই সরকারের আগের আমলে যেটা মহাজোট সরকার বলি আমরা, কতগুলো মেগা প্রজেক্ট খুব দ্রুত সম্পন্ন করেছে। কিন্তু আপনি কুড়িল ফ্লাইওভার বলেন, বনানীপুর যে ফ্লাইওভার, সেনানিবাস পার হয়ে কালচি গিয়ে নামলো, আবার এই যে আমাদের হাতির ঝিল প্রকল্প, যাত্রাবাড়ি সময় লেগেছে, বাট এগুলো ঢাকার সামগ্রিক চিত্রটা পাল্টে দিয়েছে। যে কোনো বিদেশি এসে স্তম্ভিত হয়ে যায় যে এটা গরিব দেশ হলো কি করে। সাধারণত যেসব প্রকল্প দেরি হওয়ার কারণ হচ্ছে জমি অধিগ্রহণ। এই সব প্রকল্পগুলো জমি অধিগ্রহণের বেশি জমি অধিগ্রহণ, সেগুলো কিন্তু খুব কষ্ট হয়, বাংলাদেশে থেমে যায়। তো এখন যে বিষয়গুলো আসে তারপরেও আমাদের গতিশীলতা এসছে। ফাস্ট ট্র্যাক মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে, যেটা আপনাকে উল্লেখ করেছিলাম। মৌচাক মগবাজার যে এটাও যথেষ্ট কষ্ট করেছে ঢাকা শহরে যে রাস্তা, কিন্তু আসার কত হলো। আমি আগের উদাহরণগুলো এই জন্য দিলাম, এই সরকার ডেলিভারি দিয়েছে, শেখ হাসিনা সরকারের গত সরকার, এটার কাজও কিন্তু যথেষ্ট এগিয়েছে এবং এইটা এই মগবাজার মৌচাক এই বছর চালু হবে, ইয়েটিও, এই ফ্লাইওভারটিও, এটা হলো আসার কথা। এখন আপনি গিয়ে দেখেন দ্রুত কাজ এগিয়ে চলছে। তো মোট কথা হলো, অর্থনীতির বড় বড় মেগা প্রজেক্টগুলোর যেভাবে এগোচ্ছে, যে গতিশীলা অর্থনীতির যে অবস্থা আমরা এসছি, বাংলাদেশ করতে পারবে। এবং পদ্মা ব্রিজ হয়ে গেলে বাংলাদেশের যে আত্মবিশ্বাসটা তৈরি হবে এই দেশে, তখন অনেক কিছু বাংলাদেশ করতে পারবে, অনেক কিছু বাংলাদেশ করতে পারবে। একসময় বিশ্বব্যাংক বাধা দিয়েছিল, সউল বুসানের এই মহাসড়ক করার ক্ষমতা দক্ষিণ কোরিয়ার নেই, এত প্রযুক্তি নাই, এত টাকা নাই। তারা উঠিয়ে আসলে পরে কোরিয়ার তখনকার প্রেসিডেন্ট বলে যে আমরা করে ছাড়বো। সেই মহাসড়ক করার পর তাদের যে আত্মবিশ্বাস জন্ম নিল, সেই থেকে কোরিয়া কিন্তু পরিবর্তন সেখান থেকে শুরু হলো। পদ্মা ব্রিজ শেষ হওয়ার পরে বাংলাদেশে এই যে আত্মবিশ্বাস, সামর্থ্য, প্রকৌশলগত অভিজ্ঞতা, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাওয়া। আমাদের যেটা বলা হয় যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কিছু দুর্নীতির বিষয় আসে, হ্যাঁ, টেন্ডারিং এর দুর্নীতি আসে, জমি অধিগ্রহণের বিষয়গুলো আসে, সেখানেও দুর্নীতি থাকে। এই জিনিসটা আসলে কি আমরা দূর করতে পারবো? মানে সেইখানে কতটা আছি? না, একটা রাস্তা যেটা 5 বছরে হওয়ার কথা 5 বছর না 10 বছরে হয়তো হবে, কিন্তু আমরা যখন পরবর্তীতে প্রজেক্টে যাব সেইটার কি অবস্থা? আপনার প্রশ্ন যথাযথ। এখানে এই প্রকল্প বিলম্ব কেবল যে সঠিক, মানে যথাযথ কারণেই ঘটে, জমি অধিগ্রহণ ডিজাইনে ভুল বা তাও না, পরোক্ষভাবে আমি এটা বলবো, এটা লুকোনোর কিছু নেই। এখানে কিছু ভেস্টেড স্বার্থবাদী গ্রুপ আছে যেটা বিলম্ব করলে তো আমার রেট বাড়বে, সেটা আমার বাস্তবায়নকারী থেকে শুরু করে ঠিকাদার সবাই ওই ধরনের এই অভিজ্ঞতা সরকারের হয়েছে। সরকার সেই বিষয়টাকে এখন দ্রুত দেখছে, যে কারণে গতিশীলতা এসছে। আর দুই হলো, আপনি যেটা বললেন যে সরকার কি করছে বা এটা কিভাবে, দুর্নীতি একটা ব্যাপক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। তো সেক্ষেত্রে টেন্ডারিং এর ক্ষেত্রে এখন ব্যাপকভাবে টেন্ডারিং চালু হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি টেন্ডার ফেলতে পারবেন। কাজে ওই যে টেন্ডার নিয়ে মারামারি, কাটাকাটি, ফেলতে না দেওয়া, ছোট ছোট প্রজেক্ট কথা বলছি। এখন কমে আসছে। বড় প্রজেক্টের কথা তখন তো আর টেন্ডারিং বসে না, বিষয়টা হচ্ছে কে কাজটা পাচ্ছে, সঠিকভাবে মূল্যায়ন হলো কিনা, সেই বিষয়গুলো আসলে তো না। সেই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতা বাড়ছে এবং নানান পদ্ধতি আমরা তৈরি করছি। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যাতে প্রকল্প পরিচালক দ্রুত না পাল্টানো হয়, যতটা সম্ভব একজনকে রাখা হয়। বারবার প্রকল্প পরিচালক পাল্টালে প্রকল্প বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হয়। প্রকল্পের ক্ষুদ্র ক্ষুদ্র না নিয়ে একটু বড় আকারে নেওয়া, যাতে একজন প্রজেক্ট ম্যানেজার দেখতে পারে, দক্ষতা বাড়ানোর জন্য। এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আমাদের এখন উন্নতি ঘটছে বা আমরা এটাকে বিন্যাস করছি ভবিষ্যতে, যে প্রকল্প বাস্তবায়ন দ্রুততর হবে। আরেকটা বিষয় হলো, প্রকল্প প্রত্যেক বছরই কিন্তু আমাদের উন্নয়ন ব্যয় বাড়ছে ব্যাপকভাবে। জনসংখ্যা আবার সেইভাবে আমরা বাড়াতে পারছি না, ফলে একটা চাপ থাকে আমাদের কর্মকর্তাদের উপরে। তো তারপরেও এখন কিন্তু অনেক কিছু আপনার শ্রেণী বিন্যাস হয়েছে, শৃঙ্খলা এসছে, তদারকি বেড়েছে, আপনার ডিজিটাইজেশন হচ্ছে। অনেক দুর্নীতি এখন করাটাও কঠিন হয়ে যাবে ভবিষ্যতে টেন্ডারিং হলে,
তো এই বিষয়ে আশা করতে পারি অগ্রগতি হচ্ছে। আমরা যে মাত্রায় চাচ্ছি যত দ্রুত, সেটা হয়তো সেভাবে হয়ে ওঠে না, কারণ আর্থসামাজিক অবস্থাটাও চিন্তা করতে হবে আমাদের দেশের। হ্যাঁ, কিন্তু আমরা এগোচ্ছি। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা আসি। দীর্ঘদিন থেকে স্বাধীনতার আগেও এখানে একটি কথা হয়েছিল, সেটা হয়নি, এত বছর পরও হয়নি। এখন আমরা কোথায় যাচ্ছি? এবং আরেকটা কনসার্নের কথা আমি আপনাকে বলি, যেটা অনেকেই বলছেন যে পারমাণবিক বিদ্যুতে আমাদের আসলে যা ঠিক হচ্ছে কিনা। এখন অনেক দেশই তারা, যেমন জার্মানি, তারা এখন আর এখান থেকে গুটিয়ে আনতে চাচ্ছে, বিশেষত হচ্ছে নিরাপত্তা ঝুঁকির কারণ থেকে বের আসেনি। সেটাও আমি জানতে চাই আসলে। সেগুলো সবই আছে আপনার পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বড় রকম একটা উৎসাহিত করে না। অনেক দেশ করছে, কিন্তু বড় বড় সব দেশই পারমাণবিক বিদ্যুৎ আছে, সবারই আছে। তো সেক্ষেত্রে আমাদের অবস্থাটা একটু ভিন্ন। আমাদের ব্যাপক চাহিদা, আমাদের ব্যাপকভাবে উৎপাদন হওয়া দরকার। সেক্ষেত্রে পারমাণবিক 1000, 2000 মেগাওয়াট পাওয়া একটা বিরাট ব্যাপার কিন্তু আমাদের জন্য। তো দুনিয়ার বহু দেশেই আছে পারমাণবিক বিদ্যুৎ, তা আছে। এখন প্রযুক্তি আগের চেয়ে অনেক উন্নততর হয়েছে। আগে যে ঝুঁকিগুলো ছিল, এগুলো অনেক ঝুঁকি এখন নিয়ন্ত্রণে নেওয়া যায় প্রযুক্তিগত বিকাশের কারণে। তো রূপপুর আণবিক প্রকল্পটি বহু আগে নেওয়া, কিন্তু এটা বন্ধ ছিল। ও গত সরকার এসে শেখ হাসিনা এটা কিন্তু আবার চালু করেছেন। 5000 কোটি টাকার প্রকল্প। এটিও আমাদের বিদ্যুৎ 2018 মধ্যে আসবে প্রথম পর্যায় থেকে, এবং এটারও কাজ আপনার ভৌত কাজ প্রায় 20% সম্পন্ন হয়েছে। ঘর বাড়ি আপনার যেগুলো প্রাথমিক যে অবকাঠামোগুলো লাগে সেগুলো তৈরি হচ্ছে। এটার সঙ্গে আমাদের আর্থিকটাও মোটামুটি রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে যে ব্যাপক অংশ তারা ধার হিসাবে দিবে। তো এই কাজটা এগোচ্ছে, এবং এটাই হয়তো হবে। আমরা আর ব্যাপকভাবে যদি নাও যাই, 2টি 1টি 3টি আমাদের আণবিক প্রকল্প থাকতেই পারে। তবে আজকালকে ভয়ের কারণ নেই, প্রযুক্তিগত উৎকর্ষের কারণে ঝুঁকি কিন্তু এখন অনেক কম। এখন বহুমুখী এটাকে এবং আমাদের আণবিক বিষয়ে প্রযুক্তিগত লোক সংখ্যাও গড়ে তুলতে হবে, জনশক্তিও গড়ে তুলতে হবে এটার ব্যবস্থাপনায়। এই অংশটাও। আপনার কি মনে হয় যে বিদ্যুতের জন্য মানে এনার্জির যে পরিমাণ প্রয়োজন, যে ডিমান্ড, সেটা তো আমরা সেভাবে করতে পারছি না। সেক্ষেত্রে কি এই জায়গায় কি যথেষ্ট পরিমাণে আসলে পাবলিক বা প্রাইভেট সেক্টর দুটো দিকে আসলে যথেষ্ট বিনিয়োগ হচ্ছে কিনা? না, সেটা হচ্ছে। আমার দেশে হলো কি, সমস্যা থাকলে এটা শোরগোল করি, ব্যথা পাই। সমস্যার সমাধান হয়ে গেলে এটা ভুলেও যায়। 14 ঘন্টা লোডশেডিংয়ের থেকে গত 5-6 বছরে এখন আপনি 24 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন, কোনো কারণে টেকনিক্যাল কারণে বন্ধ না হলে। এই যে 5-6 বছর উত্তরণ বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে এটি আপনি যেভাবে এটা বড় রকমের সাফল্য। একটা দেশের এত ঘাটতি, 14 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং, মানে কমপ্লাসেন্সিতে ভোগারও কোনো কারণ নেই, আসলে এগিয়ে যেতে হবে। আমি সেই কথাই বলতে চাচ্ছি। এই কথা সত্য, আমাদের বহু চাহিদা। শুনেন, 12% চাহিদা ইচি আর বাড়ছে, 12% এবার যা আছে। দ্রুত গতিতে চাহিদা মেটানোর জন্য আমাদের আরো বহু পদক্ষেপ নিতে হবে, যার জন্য মাতার বাড়ি প্রকল্পটা নেওয়া হয়েছে, আপনি জানেন। সেটি একটি বড় রকমের মেগা প্রজেক্ট, সেটি বাস্তবায়ন হবে। সরকার এই দৃষ্টিগুলো আছে, কিন্তু বড় বড় প্রকল্প নিচ্ছে আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সাপেক্ষে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।